জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে 3টি প্যাকেজে গণভোট আয়োজন করতে চায় ঐকমত্য কমিশন। দলগুলো একমত না হলে নেওয়া হবে বিশেষজ্ঞ মতামত। গণভোটের জন্য আয়োজন সংক্রান্ত নির্বাচন কমিশনকে আয়োজন করতে হবে, সে ব্যাপারেও এখনো সুস্পষ্ট ঐক্যমত্যে পৌঁছা যায়নি। এটা তো আলটিমেটলি র্যাটিফিকেশনের জন্য সবই পার্লামেন্টে যেতে হবে। এই টাইমের যত কাজ আছে সবই পার্লামেন্টে 2/3 মেজরিটিতে এটা র্যাটিফিকেশন লাগবে। মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রধান তদন্ত কর্মকর্তাকে 4র্থ দিনের জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী। ট্রাইব্যুনাল 2-এ হবে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ। বাস চাপায় হেফাজত নেতার মৃত্যুতে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি বিক্ষোভকারীদের। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। কবে কিভাবে গণভোট অনুষ্ঠিত হবে তা ঠিক করতে আজ আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। তবে কমিশনের চিন্তা, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে প্রস্তাবিত প্রতিটি সংস্কার প্রস্তাবের উপর 3টি আলাদা প্যাকেজে হবে গণভোট। এ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে নেওয়া হবে বিশেষজ্ঞ মতামত। গণভোট, যার মাধ্যমে জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সংসদ বা সরকারের পরিবর্তে জনগণ নিজেরাই সিদ্ধান্ত দিতে পারেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এমন গণভোট হয়েছে 3টি, যার প্রথমটি ছিল জিয়াউর রহমানের আমলে শাসন ব্যবস্থার বৈধতা নিয়ে, পরেরটিও একই বিষয়ে হোসেন মাহমুদ এরশাদের আমলে, আর তৃতীয়টি 1991 সালে সাংবিধানিক বিল। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত 8 মাস ধরে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংবিধান এবং সংবিধানের বাইরে 84টি বিষয়ে সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, যার বৈধতা দিতেই গণভোটের কথা বলছে রাজনৈতিক দলগুলো। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে হবে এই গণভোট? বিএনপি বলছে অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনের কথা, আর জামায়াত ও এনসিপি চায় সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় সিদ্ধান্ত না হলে বিশেষজ্ঞদের মতামত নেবে ঐকমত্য কমিশন। তবে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন সাংবিধানিক আদেশ জারির আইনগত ভিত্তি নেই। গণভোটের জন্য আয়োজন সংক্রান্ত নির্বাচন কমিশনকে আয়োজন করতে হবে, সেই সংক্রান্ত হয়তো একটা অধ্যাদেশ জারি করতে হবে, সে ব্যাপারেও এখনো সুস্পষ্ট ঐক্যমত্যে পৌঁছা যায়নি। একটা রাষ্ট্রে তো দুরকম কনস্টিটিউশনাল প্রসেস থাকতে পারবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। কনস্টিটিউশন তো সর্বোচ্চ আইন। এইটা কোনো পর্যায়ে পার্লামেন্টের মাধ্যমে কনস্টিটিউশনের পার্ট হয়ে যেতে পারে, যে গণভোটে এই যে বিষয়গুলো পাস হয়েছিল এটা পার্ট অফ দি কনস্টিটিউশন হবে, সেটা হতে পারে। কিন্তু সুপার কনস্টিটিউশন হওয়ার তো কোনো জিনিসেরই আসলে আইনগতভাবে সুযোগ নেই। গণভোট হলে কি থাকবে ব্যালটে? কমিশন ভাবছে 84টি সংস্কার প্রস্তাব 3 প্যাকেজে ভাগ করে হতে পারে এই গণভোট। সাংবিধানিক ও এর বাইরের বিষয়গুলো থাকবে আলাদা 2টি করে প্যাকেজে। 11টি নোট অফ ডিসেন্টের বিষয় নিয়ে থাকবে আলাদা প্যাকেজ। যেগুলোতে সংবিধান সংশোধন লাগবে না, এটা হয়তো একটা প্যাকেজ হবে, আরেকটা যেখানে সংবিধান সংশোধন লাগবে সেটা আরেকটা প্যাকেজ হতে পারে, কিন্তু আরেকটা প্যাকেজ হতে পারে যেখানে নোট অফ ডিসেন্ট আছে। তো এই প্যাকেজগুলোর উপর নির্বাচন হবে, না ভোট দেওয়ার সুযোগ থাকবে মানুষের। যদিও গণভোটে নোট অফ ডিসেন্টের 11টি বিষয়ে রাখা না রাখা নিয়ে আছে ভিন্নমত। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন গণভোটে নয়, নোট অফ ডিসেন্টের ভবিষ্যৎ নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর। এখানে তো মত দ্বিমত থাকবে, কিন্তু তারা যখন গণভোটে যাবেন তখন তো কংক্রিট বিষয়গুলো নিয়ে যেতে হবে। নোট অফ ডিসেন্টের বিষয়টা পার্লামেন্টে তারা হয়তো পরে আলোচনা করে ঠিক করবেন যে তারা এই জায়গাগুলো কিভাবে করবেন, কারণ এটা তো আলটিমেটলি র্যাটিফিকেশনের জন্য সবই পার্লামেন্টে যেতে হবে। এই টাইমের যত কাজ আছে সবই পার্লামেন্টে 2/3 মেজরিটিতে এটা র্যাটিফিকেশন লাগবে। 15ই অক্টোবর মেয়াদ শেষ হবে জাতীয় ঐকমত্য কমিশনের। তার আগেই জুলাই জাতীয় সনদের পূর্ণতা দিতে চায় কমিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ সর্বশেষ সাক্ষী মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে চতুর্থ দিনের মতো জেরা করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী। বুধবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই জেরা অনুষ্ঠিত হবে। এর আগে গত 3 দিন একই সাক্ষীকে জেরা করা হয়। সাক্ষ্যে এই তদন্ত কর্মকর্তা জানান, জুলাইতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসী দেশের 50টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। 41 জেলার 438টি স্পটে গণহত্যা চলেছে। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় 25 কার্যদিবসে মোট 54 জন সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার সহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া আশুলিয়াতে 6 লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনাল 2-তে। মঙ্গলবার প্রসিকিউশন জানায়, চলতি সপ্তাহে গুমের বেশ কয়েকটি ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে। মাইনুল, আপনার কাছ থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। একদম সর্বশেষ লাইনের তথ্য ধরে যদি শুরু করি, যেমনটা বলছিলেন যে প্রসিকিউশন জানিয়েছে যে গুমের এই সপ্তাহের মধ্যেই বেশ কয়েকটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। আর ইতোমধ্যে কিন্তু 2টি মামলার গুমের মামলার কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন ট্রাইব্যুনালে, এবং আজ কিন্তু এ নিয়ে শুনানি হতে পারে। তবে এখনও প্রসিকিউশন আমাদেরকে নিশ্চিত করেনি আজ শুনানি হবে কিনা। এর পাশাপাশি গুমের 2 মামলার পাশাপাশি আরও একটি মামলা ছিল, তা হচ্ছে রামপুরায় 28 জনকে হত্যা, এবং সেই মামলায় কিন্তু এক বিজিবি কর্মকর্তা সহ আর বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অর্থাৎ আজকে মোট 3টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর পাশাপাশি আজকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ মামলা, সেই মামলারও কিন্তু আজকে সর্বশেষ সাক্ষীকে জেরার 4র্থ দিনের জেরা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে ট্রাইব্যুনালে, এবং সবগুলোই কিন্তু জুলাই অভ্যুত্থানের সাথে বেশ ভালোভাবেই জড়িত। এই মামলাগুলোকে অনেক দিন ধরেই মানুষের চাওয়া ছিল এই সকল মামলার বিচার হোক, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রসিকিউশন থেকে কিন্তু আজকে ফর্মাল চার্জ দাখিল করা হলো মোট 3টি মামলায়, এবং আরেকটি মামলার কিন্তু বলা যায় যে শেখ হাসিনার বিচারও কিন্তু শেষ দিকে। আর যদি জেরা শেষ হয়, পরবর্তীতে এই মামলা শেখ হাসিনার মামলাটি যুক্তিতর্কে যাবে, এবং যুক্তিতর্ক শেষে কিন্তু রায়ের দিকে এগোবে এই মামলা। আমি একটু জানিয়ে রাখি যে এই মামলাটি আজকে যে 3টি মামলা ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, এখানে আসামিদের সম্পর্কে টিএফআই সেলে যে গুমের মামলা, সেখানে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ 17 জনকে আসামি করা হয়েছে, এবং 5টি অভিযোগ। জেসিআই সেলে যে গুমের মামলা, সেই মামলায় মোট অভিযোগ 5টি, এবং এখানেও শেখ হাসিনা মূল আসামি, এছাড়া তারেক সিদ্দিকীও কিন্তু মূল আসামি। এই মামলায় কিন্তু 13 জনকে আসামি করা হয়েছে। এবং বিজেপির যে মামলাটি, বিজেপির কর্মকর্তাকে রামপুরায় যে হত্যাকাণ্ড, সেই মামলায় কিন্তু 4 জনকে আসামি করা হয়েছে, অভিযোগ দেওয়া হচ্ছে 6টি। মাইনুল, আপনাকে ধন্যবাদ। যে কোনো মূল্যে শিশু কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রাজধানীর দোয়েল চত্বরে হয় র্যালি। পরবর্তীতে শিশু একাডেমিতে এক আলোচনা সভায় কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান, দ্রুততম সময়ের মধ্যে বিপদগ্রস্ত কন্যা শিশুদের কাছে পৌঁছাতে চায় সরকার। এরই মধ্যে তা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তৃণমূল এবং অবহেলিত শিশু কন্যাদের কাছে যেন পৌঁছানো যায়, সেই চেষ্টা চলছে। কোনো সমস্যায় পড়লে 24 ঘন্টার মধ্যে যেন শিশু কন্যাদের কাছে পৌঁছানো যায়, সে প্রয়াস চলছে বলেও জানান উপদেষ্টা। যে কোনো সমস্যায় মন্ত্রণালয়ের সাথে যাতে সরাসরি যুক্ত হতে পারে শিশু কন্যারা, সেজন্য বিশেষ বারকোডও উন্মোচন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য, যখন মেয়েরা মাথা উঁচু করে দাঁড়ায়, তখন সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যে বিষয়টা বলতে চাই, রাষ্ট্রের কাছে 20 জন লেখকের আর্টিকেল নিয়ে নারী মেট্রো থেকে এসেছিলাম। তো আমি যে বিষয়টা বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের শিশুরা, আমাদের মেয়েরা যদি কোনো অঘটনে পড়ে, তাহলে মন্ত্রণালয়ের উদ্যোগে 24 ঘন্টার ভেতরে তোমাদের কাছে পৌঁছানো, এটা কিন্তু সহজ বিষয় নয়, কিন্তু এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি। রাজধানী মোহাম্মদপুর থানাধীন বেরিবাদ এলাকার বুড়িগঙ্গা ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, শুক্রবার রাত 11টার দিকে 50 থেকে 60 জনের কিশোর গ্যাং গ্রুপ এই হামলা চালায়, লুটে নেয় 7 লাখ টাকা সহ মূল্যবান জিনিসপত্র। হামলার নেতৃত্বেই ছিল কিশোর গ্যাং লিডার রাফাত, মহিদুল, সাব্বির, কাউসার, টুটুল সহ কয়েকজন। পেছন থেকে তাদের মদত দিচ্ছে মোহাম্মদপুর ও আদাবরের একটি সন্ত্রাসী গ্রুপ। রাব্বি সিদ্দিকী জানাচ্ছেন বিস্তারিত। 3 অক্টোবর
রাত 10:48 এভাবেই দল বেঁধে বেড়িবাঁধের বুড়িগঙ্গা ফিলিং স্টেশনে প্রবেশ করে 50 থেকে 60 জনের একটি দল। সবার মুখেই মাস্ক। ফিলিং স্টেশনে ঢুকেই প্রথমে বিদ্যুৎ লাইন ও সিসি ক্যামেরার সার্ভার বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। এরপর শুরু হয় তাণ্ডব। প্রায় 30 মিনিট ধরে চলে হামলা, ভাঙচুর, মারধর করা হয় স্টাফদের। এক পর্যায়ে পাম্প ম্যানেজারের রুমে ঢুকেও ভাঙচুর ও লুটপাট করে তারা। ক্যাশের ড্রয়ার ভেঙে লুটে নেয় 7 লাখ টাকা সহ মূল্যবান জিনিসপত্র। এদের কাজ হচ্ছে কি ডাকাতি, ছিনতাই এগুলো করা। তো এরা হয়তোবা আমাদের এখানে এই উদ্দেশ্যে আসছে। আমি যেটা মনে করি যে এটা একরকম ডাকাতি, এটা ডাকাতি করা হয়। কারণ আমার প্রতিষ্ঠানে এসে আমার প্রতিষ্ঠানের কারেন্ট বন্ধ করে দিয়ে আমাদের স্টাফদেরকে মারধর করে আটকে রেখে তারা ক্যাশের চাবি ছিনিয়ে নিয়ে যেহেতু আমার টাকা পয়সা নিয়ে গেছে, এইটা আমি ডাকাতি মনে করি আর কি। পাম কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় কিশোর গ্যাং লিডার রাফাতের নেতৃত্বে এই হামলা হয়। সাথে ছিল কাউসার, মহিদুল, সাব্বির, ইমন, টুটুল, হান্নান, মামুন সহ গ্যাংয়ের আরও বহু সদস্য। রাফাত, সাব্বির, কাউসার এদের একটা সংঘবদ্ধ চক্র। এদের সাথে আরও অন্যান্য অনেক লোক আছে। হান্নান, টুটুলে এরকমও নাম শুনছি আমরা। এরপর হচ্ছে আলামিন। তো এরকম আর কি এদের 50-60 জনের একটা গ্রুপ এসে এই ধরনের মানে অতর্কিত হামলা চালাইছে আর কি আমাদের উপরে। এতে আমাদের 2 জন স্টাফ আহত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে এই পাম্পটির মালিকানা নিয়ে 2 ভাইয়ের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে এটি ভোগ করতেন ছোট ভাই শাহিন। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে পাম্পটি চালাচ্ছেন বড় ভাই শামীম। 2 ভাইয়ের এই দ্বন্দ্বের জেরে একটি সন্ত্রাসী গ্রুপ ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় 20 জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও 25 থেকে 20 জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ বলছে হামলায় জড়িত কিশোর গ্যাং ও তাদের মদতদাতাদের গ্রেফতারের চেষ্টা চলছে। নামীয় আসামি রয়েছে, এজাহার নামীয় আসামি রয়েছে 20 জন এবং 15-20 জন অজ্ঞাত আসামি রয়েছে এই ঘটনায়। তো আমরা অন্যান্য আসামিদের আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এর পেছনে কারা রয়েছে সেটিও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। সেই সাথে ওই এলাকায় ফার্দার যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেটি নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। কিশোর গ্যাংয়ের এমন নানা নৈরাজ্য হরহামেশাই ঘটে মোহাম্মদপুর আদাবর এলাকায়। পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে অপরাধী গ্রেপ্তারের সংখ্যাও কম নয়। তারপরও অপরাধ নিয়ন্ত্রণে আনা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে নিরাপত্তা বাহিনীর জন্য। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে বাস চাপায় হেফাজত নেতার মৃত্যুর ঘটনায় হাটহাজারী এলাকায় চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হেফাজত নেতাকর্মীরা। সকাল থেকে হাটহাজারী মাদ্রাসা ও কলেজ রোড এলাকার সড়কে অবস্থানে বিক্ষোভকারীরা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা। অবরোধকারীদের দাবি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও আল হিকমা মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা সোহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়কে অবস্থান নেয় তারা। গতকাল বিকেলে রাউজান থেকে মোটরসাইকেলে হাটহাজারী যাওয়ার সময় বাস চাপায় গুরুতর আহত হন হেফাজত নেতা সোহেল চৌধুরী। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পর ঘাতক বাস ও চালককে আটক করে পুলিশ। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। যাচ্ছে সুমনের কাছে। সুমন, আপাতত তো মীমাংসা হয়েছে, এখন সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? সোহার, সকাল 7টা থেকে চট্টগ্রাম রাঙ্গামাটি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি 2টি সড়কই আসলো মহাসড়কই হেফাজতের নেতাকর্মীরা আসলো তারা অবরোধ করে এবং তারা 11:10 পর্যন্ত সেই অবরোধ কর্মসূচি চালিয়ে যায়। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ হাটহাজারী থানা পুলিশের সাথে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠক থেকে তাদের যে দাবি ছিল, অর্থাৎ হেফাজত ইসলামের যে কেন্দ্রীয় নেতা সোহেল চৌধুরী তিনি নিহত হয়েছেন গতকাল বাস চাপায়, তার মৃত্যুর ঘটনায় মামলা, ক্ষতিপূরণ সহ অন্যান্য যেসব দাবি ছিল তাদের সেই দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপরই আমরা দেখছি যে হেফাজতে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সড়ক ছেড়ে উঠে যাওয়ার পরপরই যান চলাচল স্বাভাবিক হয়। তার আগ পর্যন্ত আমরা দেখেছি এখানে শত শত গাড়ি এখানে আটকা পড়েছে এবং হাজার হাজার মানুষ কিন্তু পায়ে হেঁটে তাদের যে গন্তব্য সেটি পার হতে দেখেছি এবং তারা বলছেন যে এই যে হঠাৎ করে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির কারণে তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে সকালে যারা শহরগামী ছিলেন, নানা কারণে
অফিস কিংবা হাসপাতাল কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে তারা বেশ ভোগান্তিতে পড়ছে। এর বাইরে আমরা বিদেশগামী অনেক সাধারণ মানুষকেও এখানে আসলে ভোগান্তিতে পড়তে দেখি। সব মিলিয়ে এই যে ঘন্টা চারেক যে ভোগান্তি, সেই ভোগান্তির পর যে যান চলাচল স্বাভাবিক হয়েছে, এতে কিন্তু সাধারণ মানুষের কিছুটা হলো স্বস্তি তারা ফিরে পেয়েছে। এবং একই সাথে হেফাজতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে বলছে যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দোষীদের বিচারের সাথে সাথে ক্ষতিগ্রস্ত যে পরিবার তাদের আসলে ক্ষতিপূরণ দিলেই তাদের যে কর্মসূচি সেটি তারা প্রত্যাহার করবেন, না হলে তাদের যে কর্মসূচি সেটি তারা আরো পরবর্তীতে আসলে চালিয়ে যাবেন। সুমন, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীদের জমজমাট প্রচারে মুখর ক্যাম্পাস। সকাল থেকে আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন। গতকাল একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে ছাত্র শিবির ও ছাত্রদল, তবে সকাল থেকে তারাও নেমেছেন প্রচারে। দর্শক, রাকসু নির্বাচনের আরো খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, সকাল থেকে নির্বাচনী প্রচার জনসংযোগ কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন ভোটারদের? সোহার, সকাল থেকে আসলে জনসংযোগ চলছে প্রত্যেকটি একাডেমিক ভবনের সামনে সামনে, এবং শিক্ষার্থীরা যখন একাডেমিক ভবন থেকে বের হচ্ছেন ক্লাস পরীক্ষা শেষ করে, প্রার্থীরা 12টি প্যানেলের যারা প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারা বের হয়েই বিভিন্ন চা স্টলে এবং শিক্ষার্থীরা আসলে যেখানে বসে আছেন দলগতভাবে, সেখানে এসে প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, তাদের হ্যান্ডবিল দিচ্ছেন এবং তাদের যে নির্বাচনী ইস্তেহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে তারা আসলে কি কি কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে তারা তাদেরকে জানান দিচ্ছেন। সেই সাথে সাথে ভোটারদের, শিক্ষার্থীদের বিভিন্ন কথাও কিন্তু প্রার্থীরা শুনছেন এবং শুনে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে সাজাতে চান। এবং তারা যেমনটি জানাচ্ছেন যে সকাল থেকে রাত পর্যন্ত তাদের যে প্রচার প্রচারণা সেটি চলছে। একটু আগে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে টুকিটাকি চত্বর সেখানে ছিলাম, সেখানে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এবং শিবির প্যানেল সমর্থিত কয়েকজন প্রার্থী বিভিন্ন পদের, ছাত্রদল সমর্থিত কয়েকজন বিভিন্ন পদের প্রার্থী, এবাদেও স্বতন্ত্র কয়েকজন প্রার্থী সকলে কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ভবন রয়েছে, বিভিন্ন জায়গাগুলো রয়েছে, প্রার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তারা খণ্ডখণ্ডভাবে এবং বিশেষ করে ভিপি প্রার্থী, এজিএস প্রার্থী সকলে কিন্তু এককভাবেও যে প্রচারণায় সেটি কিন্তু নেমেছেন। সোহার। তারেক, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইল সদরের ধলেশ্বরী নদীর উপর নির্মিত চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক ভেঙে হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছে। মঙ্গলবার রাতে ব্রিজের পশ্চিম পাশে সংযোগ সড়ক ভেঙে যায়, ফলে ব্রিজ দিয়ে চলাচল থেমে যায়। যানবাহন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি ইউনিয়নের। স্থানীয়রা জানায়, উপজেলা চরাঞ্চলের কাতলি হুগড়া ইউনিয়নে যাতায়াতের জন্য টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর উপর সেতুটি নির্মাণ হয়। 20 বছরের পুরনো 170 মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণের পর থেকে কয়েকবার পূর্ব ও পশ্চিম তীরের অ্যাপ্রোচে ধসে যায়। সর্বশেষ গত বছরের 10 জুলাই ব্রিজের পশ্চিম পাশে অ্যাপ্রোচ ভেঙে ভোগান্তিতে পোহাতে হয়েছে। গুরুত্বপূর্ণ এই ব্রিজ দিয়ে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রিজটি দ্রুত চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। গাজামুখী ত্রাণবাহী ফ্রিডম ফ্লোটিলার আরও কয়েকটি জাহাজ আটক করেছে ইসরায়েল। এগুলোর মধ্যে নৌযান কনসায়েন্সে রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। আটক হওয়ার আগে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন শহীদুল। নিজের পরিচয় দিয়ে বলেন, এই ভিডিও যতক্ষণে প্রকাশিত হবে ততক্ষণে ইসরায়েলি বাহিনী আটক করেছে তাদের জাহাজ। গাজার পক্ষে নিজের জোরালো অবস্থানও ব্যক্ত করেন। একদিন আগেই নিজেদের অবস্থান সম্পর্কে ভিডিও বার্তায় জানিয়েছিলেন শহীদুল। বলেছিলেন, শিগগিরই বিপজ্জনক এলাকায় প্রবেশ করবে তাদের নৌযান। A photographer and writer from Bangladesh. If you're seeing this video, we've been intercepted at sea and have been kidnapped by the occupation forces of Israel, the country conducting genocide in Gaza with the active collaboration and assistance of the USA and other Western powers. I appeal to all my comrades and friends to continue fighting for the freedom of Palestine.
রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেনা কমান্ডারদের নিয়ে আয়োজিত এক বৈঠকে দেওয়া ভাষণে দাবি করেন, চলতি বছরে ইউক্রেনের 5,000 বর্গ কিলোমিটার এলাকার দখল নিয়েছে মস্কো। এ পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির প্রায় 20% ভূমি। পুতিনের দাবি, ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সব সেক্টর থেকেই পিছু হটছে। মস্কোর একের পর এক আক্রমণে বিপর্যস্ত তারা। ফেয়ার ক্যাচ ভেবেই স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান 13 রানে থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে জীবন পাওয়া হিদার নাইট। ভারতীয় টিভি আম্পায়ার গায়ত্রী ভেনগোলাপনের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন এই ইংলিশ ব্যাটার। একাধিক জীবন পাওয়া নাইট 79 রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে এনে দেন 4 উইকেটের জয়। তাতে নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের স্বপ্ন জাগিয়েও আশাহত হয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা। পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরুর পর বাংলাদেশের সামনে ছিল মিশন ইংল্যান্ড। গুয়াহাটিতে আগে ব্যাট করতে নেমে মাত্র 178 রানেই গুটিয়ে যাওয়া টাইগ্রেসরা এ ম্যাচেও রঙিন করেছিল জয়ের স্বপ্ন, কিন্তু থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে সেই স্বপ্ন ফিকে হয়ে যায় জ্যোতি মারুফাদের। স্বল্প রানের পুঁজি নিয়েও মারুফা আর ফাহিমার বোলিং জাদুতে 102 রানেই 6 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ইংলিশরা। তবে থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত না আসলে ততক্ষণে যে জয়ের গল্প লিখতেও পারত বাংলাদেশের মেয়েরা। তিনে নামা হিদার নাইটের ব্যাটে 0 রানেই উইকেটের পেছনে নিগার সুলতানা ক্যাচ নেয়ার পর আউট দেন অনফিল্ড আম্পায়ার। নাইট সাথে সাথে রিভিউ নিলে যথেষ্ট প্রমাণ না থাকায় তৃতীয় আম্পায়ারের কাছে বদলে যায় সেই সিদ্ধান্ত। এরপর 13 রানে ফাহিমার বলে ক্যাচ লুফে নেন স্বর্ণা আক্তার। তবে বল মাটিতে লাগার যথেষ্ট প্রমাণ না পাওয়ার পরেও নট আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা ভারতের গায়ত্রী ভেনুগোপালান। এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন খোদ নাইট। এর আগে 3 বার আউট হতে গিয়েও জীবন পেয়েছি বলে মনে হয় না। এটা আমার জন্য একেবারেই নতুন। আমি ভেবেছিলাম বলটা পরিষ্কারভাবেই ক্যাচ হয়েছে এবং সেটা ও তালুবন্দি করেছিল, যে কারণে আমি স্বেচ্ছায় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু থার্ড আম্পায়ার ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন। ম্যাচ শেষে এ নিয়ে তীব্র আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। একাধিক জীবন পাওয়া নাইট শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 79 রানে। ইংল্যান্ডের 4 উইকেটের জয়ে আম্পায়ারের এমন সিদ্ধান্তে মলিন মুখে মাঠ ছাড়তে হয়েছে মারুফাদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। দর্শক, এখানে এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন।